আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের, কারণ সংবিধানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেরই সমান অধিকার, কিন্তু জানি না কি অজ্ঞাত কারণে এই দেশে হিন্দু সম্প্রদায়কে হীন দৃষ্টিতে দেখা হয়, হিন্দু সম্প্রদায়কে 2 নম্বর নাগরিক হিসেবে গণ্য করা হয়। কেন এই বৈষম্য? আদৌ সেই বিষয়টি আমরা সরকারের কাছ থেকে বা উচ্চ পর্যায়ে থেকে আমরা সেটার কোনো প্রশ্নের উত্তর সদুত্তর আদৌ আমরা পাইনি। কিন্তু সারা বাংলাদেশ আপনি দেখেন, শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, তাতে হিন্দু সম্প্রদায়ের কি কিছু হলেই হিন্দু সম্প্রদায়ের এই সুযোগে মানে তাদের উপর অন্ধকার অমানিসার কালো একটা তাদের উপর নেমে আসে। এই যে খর্ব, হ্যাঁ, যে আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা কেন সেই দায়ভারটা আমরা নিতে যাব? এজন্য আমরা সবসময় মনে করি যে এই দেশের যে রাজনৈতিক যে চিন্তা চেতনা বা পরিকাঠামো বা তাদের যেই ভবিষ্যৎ, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে চিন্তা চেতনা, আমাদের মাইন্ড যে সেটআপ, এটা আমাদের এই দেশের আগে পরিবর্তন করতে হবে। যে হিন্দু মুসলিম বৌদ্ধকে কোনো হিন্দুরা শুনেছেন যে আমাদের অন্য কোনো সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত বা তাদের কোনো ধর্মীয় কাজে কোনো বাধা দেওয়ার ক্ষমতা আছে হিন্দুদের? তাহলে আর এই সম্প্রদায়কে আর মানে হেডাপ মনে করে কোনো লাভ তো নাই, তাদের শত্রুতা করে কোনো লাভ নেই। যে কোনো জায়গায় কিছু হলেই তাকে মারতে হবে, ধরতে হবে, আইন তো আছে। যদি কেউ অপরাধ করে থাকে, কালকে একটা ঘটনা ঘটেছে, আমরা যেটা জানলাম, একটা ছেলে আমাদের অন্য ধর্মের একজন নবী, যিনি নবী, তার বিরুদ্ধে কথা বলেছে, নিশ্চয়ই আমরা এটা নিন্দা করি, কিন্তু তাকে একটু আইনের সুযোগ, যদি কেউ অপরাধ করে তাকে মেরে ফেললে তো আর বিচারটা হলো না। কেন বললো, কি কারণে বললো, তদন্তের বিষয় আছে, তার বিরুদ্ধে শাস্তির দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু কাউকে মেরে ফেললেই সেই বিচার শেষ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা আমাদের দেশের এই মাইন্ড সেটআপটা যদি আমরা পরিবর্তন করতে পারি, আমরা সবাই মিলে যদি আমরা চিন্তা করতে পারি যে সবাই আমরা এই দেশের নাগরিক, কিছু হলেই হিন্দুদের কাছে চাঁদা চায়। আরে হিন্দুরা তো এই দেশেরই নাগরিক, তারা তো ভূমিপুত্র, তোমার যে অধিকার আমার সেই অধিকার, তাহলে আমার কেন চাঁদা দিতে হবে? হ্যাঁ, চাঁদা চাই, চিন্তা করেন, আপনি তো আমার বাড়ির পাশের একজন লোক, ওনার কাছে আমি চাঁদা চাচ্ছি কেন? উনি যে ক্ষমতায় এখানে প্রতিবেশী, আমিও ঠিক সেই একই ক্ষমতায় প্রতিবেশী, কিন্তু আমরা দৃষ্টিকোণটা ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। হ্যাঁ, আমরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক না হতাম, তাহলে সমস্ত হিন্দুরাই আজকে ভারতে চলে যেত। আমরা দেশপ্রেমিক বিধায় কিন্তু আমরা এই দেশে আমরা এখনো টিকে আছি, আমাদের স্ত্রী সন্তান সন্ততি পুত্রাদি নিয়ে কিন্তু এই দেশে আমরা টিকে আছি। পাশের দেশে গেলে কিন্তু আমরা সঙ্গে গুরু হয়ে যাই, কিন্তু সেই রূপ আমাদের নাই। আমরা মনে করি আমাদের জন্মস্থানে আমরা থাকবো, আমাদের জন্মস্থানে থেকে আমাদের পুত্রাদি নিয়ে আমাদের সব ভূমিতে আমরা বেড়ে উঠবো, আমরা সেখানে বসবাস করবো এবং আমাদের মৃত্যুটাও যেন এই দেশে হয়, সেই চিন্তাই আমরা সবসময়। এটাই সত্যিকারের দেশপ্রেমিকের, রাষ্ট্রবাদী দেশপ্রেমিকের নীতি। কিন্তু আজকে আমরা দেখি কি একটা গোষ্ঠী, তারা সবসময় আমাদের মিথ্যা আচরণ করে হিন্দু সম্প্রদায়কে একটু হীন দৃষ্টিতে দেখলেই তারা মনে করে হিন্দুরা দেশ ছেড়ে চলে যাবে আর আমরা সবাই মিলেমিশে একসাথে যাবে। এটা কি কখনো সম্ভব? আপনারা দেখবেন যে এই বেশি বড় বড় ভয়াবহ ঘটনা, হিন্দুরা সম্প্রদায়ের দেশ চলে গেলে দেখবেন নিজেরা অনেক ধরনের বড় বড় ঘটনা ঘটবে। আজকে আপনারা আফগানিস্তান তাকান, পাকিস্তান তাকান, হ্যাঁ, যে একটা প্রার্থনা করার সময়ও সেখানে তাদেরকে বিভিন্নভাবে বোমা মেরে বিভিন্নভাবে হত্যাজনিত ঘটনা ঘটছে। তাই আপনাদেরকে অনুরোধ করবো, বহুজাতিক দেশ মঙ্গলের, এটা অমঙ্গলের কিছু না। এই জন্য আমরা আমাদের সাংবিধানিক অধিকারে এই দেশে আমরা বসবাস করব, আমাদের সাংবিধানিক অধিকারে আমরা আমাদের এই দেশে ব্যবসা বাণিজ্য করবো, আমাদের সাংবিধানিক অধিকারে আমরা এই দেশে আমাদের মঠ মন্দির রক্ষা করবো। আজকে কি অপরাধ? ডাক্তার শুভানন্দ, তিনি একটা গৃহত্যাগী ব্রহ্মচারী হয়ে তিনি একটা মন্দির পরিচালনা করছেন, আর সেইখানে একজন এমপি হয়ে তিনি বিবেচনা করলো না যে কোনটা পাপ, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনো কিছু মানে বিবেচনা না করে একতরফা ভাবে তার উপর আমরা দেখলাম যে তাকে মন্দির থেকে বের করিয়ে দিয়ে আজকে সে মন্দিরটা দখল করে শুনলাম সেখানে রিস্কার গ্যারেজ ভাড়া দেওয়া হয়েছে মন্দিরের পাশাপাশি। এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের আজকে এখানে 2টি প্রেস কনফারেন্স হচ্ছে, 5 একটি হচ্ছে, আশা করি সেখানে কিন্তু শেষ হতে সাংবাদিকরা বিভিন্ন পর্যায়ে এখানে আসবেন। এজন্য আমরা একটু সময় নিচ্ছি, কারণ আমাদের 2টা অবধি সময় আছে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, একের পর এক আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা অবগত করব। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আবারও লিখিত বক্তব্য পাঠ করছেন আমাদের এই